যারা রয়েছেন তারা তো রাষ্ট্রযন্ত্র একটা বৃহৎ সংগঠন চালাচ্ছেন। এক ছোট্ট সংগঠনে যে এত নোংরামি আপনারা করে ফেলেন, সো কল্ড এডুকেটেড পিপল, আর সেখানে আপনারা যে আবার বড় সংগঠন যিনি চালাচ্ছেন, রাষ্ট্র চালাচ্ছেন, তার সমালোচনায় মেতে ওঠেন। একবার তার সুজে পা দিয়ে একটু দেখেন না যে সেই রকম করে আপনি আসলে চালাতে পারবেন কিনা। আজকে বাংলাদেশকে মধ্যমায়ের দেশে পরিণত করা হয়েছে, বাংলাদেশকে মধ্যমায়ের দেশ বলা হয়। বাংলাদেশের উইমেন এম্পাওয়ারমেন্টের দিকে আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশের এমন অনেক জিনিস এখানে নিউলি ইন্ট্রোডিউসড হয়েছে যেগুলো বাংলাদেশ কখনো চিন্তাও করে নাই। মহাকাশে আমাদের একটা বঙ্গবন্ধু স্যাটেলাইট থাকবে, উই ক্যান নেভার এভার থট এন্ড ইমাজিন ইন আওয়ার এন্টায়ার লাইফ। আমি কখনো এটা ভাবতেও পারিনি। দ্যাট হ্যাজ বিন হ্যাপেন্ড, এটা হয়েছে। আপনি সমুদ্র বিজয় যখন হয়, মায়ানমারের কাছ থেকে বাংলাদেশের স্থলভাগের যে পরিমাণ অংশ, সেই অংশের চেয়ে বেশি অংশ জলভাগ আমরা ফাইট করে লাভ করেছি। দিস ইজ অ্যান অ্যাচিভমেন্ট। আপনারা জানেন না, কারণ আপনারা জানতে চান না। আজকে পদ্মা সেতু হচ্ছে নিজেদের অর্থায়নে হচ্ছে। আমি কাউকে খুব বেশি সাধুবাদ জানানোর জন্য বলছি না, বাট দিস ইজ দ্য ড্রিম হোয়াট ইউ পিপল জাস্ট এক্সপেক্টেড অল দ্য টাইমস। যেটা আপনি দেখতে চাইছেন সেটি হয়। সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তারা নমিনেশন নেবেন। কোত্থেকে নমিনেশন নেবেন সেটা নিয়ে আপনাদের মাথা ব্যথা। আপনারা বলছেন, প্রথমেই বলছেন আপনারা যে বাংলাদেশের রাজনীতিতে ভালো ভালো মানুষের আসা উচিত। মাশরাফি বিন মুর্তজাকে আপনারা খুব পছন্দ করেন। তিনি খেলাধুলা করতে করতে দেশের জন্য কত কিছু দিয়েছেন। এখন তিনি যদি মনে করেন দেশকে দেওয়ার জন্য তার একটি রাজনৈতিক দলের পক্ষ হয়ে আসা উচিত, সেটাতে মন্তব্য করার আপনি কি? তিনি কি তার ভালোটা বোঝেন না? তিনি যদি মনে করেন একজন মেম্বার অফ পার্লামেন্ট হয়ে একটি দলের হয়ে কাজ করে তিনি তার দেশকে, তার সমাজকে, তার এলাকাবাসীকে একটু বেশি রকমের উপকৃত করতে পারবেন, তাতে বাধা কোথায়? আপনি বলছেন রাজনীতিতে ভালো মানুষের আসা উচিত, আবার আপনি যখন মাস্টারটি আসে তখন আপনি আবার সমালোচনায় মুখর হচ্ছেন। অর্থাৎ আমরা তো এক জায়গাতে আসলে ঠিক মতো থাকতে পারছি না। আপনি কখন কোনটাকে নিয়ে সমালোচনা করবেন আপনি জানেনই না। আপনাকে একটা টপিক ধরিয়ে দিলে আপনি সমালোচনা করতে খুব পছন্দ করেন। হ্যাঁ, এটা নিয়ে বলতে হবে। আজকে ওখানে ওই ফিল্ডে দাঁড়িয়ে রাস্তার মাঝে একজনকে দাঁড় করিয়ে দেন, বলেন যে ঠিক আছে পুলিশ নিয়ে একটু খারাপ কথা বলো তো। 2-3 জন কথা বলা শুরু করবে, দেখবেন যে জমতে জমতে 50 জন হাততালি মারা শুরু করে দিয়েছে। দ্যাট এক্স্যাক্টলি হ্যাপেন্স। আপনি বলবেন এই তো এই কষায় ডাক্তারগুলোকে নিয়ে একটু কথা বলো তো, যেগুলো গর্দান কেটে কেটে টাকা নেয়, একটু কথা বলো তো। দেখবেন যে ওখানে দুনিয়ার লোকজন জমা আছে, হ্যাঁ ডাক্তারগুলো আসলে ভালো না। এই একটু আইনজীবী নিয়ে কথা বলতো, হ্যাঁ আইনজীবী আসলে ভালো না। এই একটু রাজনৈতিক দল নিয়ে কথা বলতো, ভালো না। ভালোটা তাহলে কে? আপনি, আমি? আঙ্গুল যখন এইভাবে তোলেন, এই একটা আঙ্গুল নিজের দিকে থাকে। আস্ক ইউরসেলফ ফার্স্ট। আপনাকে আগে জিজ্ঞেস করেন যে whether you are honest or not। আপনি নিজে অনেস্ট আছেন কিনা সেটা আগে জিজ্ঞেস করেন। আপনার নিজের মধ্যে সততা, সত্য যদি থাকে, তাইলে আস্তে আস্তে দেখবেন সেটা অনেকের মাঝে ইমপ্লিমেন্ট হবে। কিন্তু আমরা তো ডাবল স্ট্যান্ডার্ড। আমাদের চরিত্রের জায়গা থেকে, আমাদের আচরণের জায়গা থেকে আমরা আসলে কখনো ঐক্যমতের জায়গাতে থাকতে পারি না। আমাদেরকে যেই জিনিস, ধরেন আজকে আপনি আমার থানায় যাচ্ছেন, আপনার মেয়ে সুখে আছে, শান্তিতে আছে, বরের বাড়িতে থাকছে, জামাই খুব ভালো মানুষ, জামাইয়ের মা বাবাও খুব ভালো মানুষ। যেদিন আপনার মেয়ে একটা কমপ্লেন করলো জামাই আমাকে একটা থাপ্পড় মেরেছে, তারপরের দিন আপনি থানায় এসে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করছেন। সেই মামলাতে আসামি বানাচ্ছেন কাকে? থাপ্পড় কিন্তু জামাই মেরেছে। জামাইয়ের বাবা, মা, জামাইয়ের ভাই, বোন, একটা মানুষকে বাদ দিচ্ছেন না। আপনি মনে করছেন এদেরকে নামে দিয়ে দিলে মামলার ভারীটা, ভারত্বটা, গারত্বটা একটু বেড়ে যাবে, কিন্তু এটা কি আদতে ঠিক হচ্ছে? আমি একটা কথা সবসময় বলি যে আল্লাহ পাক উপর থেকে মানুষের ভিতরের নোংরামিটা দেখতে পায়, আর আমরা পুলিশটা মানুষের বাহিরের নোংরামিটা দেখতে পাই। বিশ্বাস করেন যে সিটে আমি বসে থাকি, সেই সিটে বসে প্রত্যেক দিন এমন এমন মানুষকে আমি ফেস করি, একের পর এক মিথ্যা বলে যাচ্ছে। আমি শুনে বুঝতেছি মিথ্যা বলতেছে, আমার কথা বলতে লজ্জা লাগতেছে, কিন্তু সে কথা বলেই যাচ্ছে। আমি এক কান দিয়ে শুনছি আর এক কান দিয়ে বের করছি। কেন করিয়ে গেল আমরা? কেন? আপনি একটা মামলা করতে যাচ্ছেন, কেন মিথ্যাভাবে জড়াচ্ছেন? আপনার কি মনে হয় না যে ইউ হ্যাভ টু বি লায়াবল অ্যান্ড আনসারেবল ফর দ্যাট থিং টু দ্য অলমাইটি আল্লাহ? আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে না? আপনারা একটু বলেন, এখানে এই এলাকায় আপনারা যারা আছেন, আপনারা কি আদতে শান্তিতে আছেন, ভালো মতো আছেন? আমি একটু শুনতে চাই, আপনারা কি ভালো আছেন এই এলাকায়? আছেন? মাত্র 2টা না 3টা ভয়েস শুনলাম, মানে পিছনে যারা আছেন তাহলে আপনারা কেউ আসলে ভালো নাই। এখন আমি জানতে চাই আপনারা কেন ভালো নাই। পিছন থেকে একজন উঠে দাঁড়ান প্লিজ, কেন ভালো নাই সেটা আমাকে বলেন।
কারণ আমি যখন জিজ্ঞেস করলাম আপনারা ভালো আছেন কিনা, মাত্র 3 জন উত্তর দিয়েছেন। এই যে সাদা গেঞ্জি, ওখান থেকে হোয়াইট শার্ট, আর সামনে থেকে উনি। এর বাইরে আপনারা বাকি সবাই খারাপ আছেন। এখন বলেন কেন খারাপ আছেন? এখন দেখবেন সেই উত্তরটাও আপনার কাছে নাই। কেন নাই? মানে আপনার সুখ কোথায়, আপনার দুঃখ কোথায় আপনি নিজেই জানেন না। আপনাকে জানতে হবে এটা। যদি আপনি দেখেন এই এলাকাতে আচরণগত জায়গাতে আমার পুলিশ কোনো সমস্যা করছে, আমার পুলিশের কোনো সদস্য এসে কোন অন্যায় কাজ করছে, আমি যাত্রাবাড়ি থানার 3 তলায় বসি। ডেবরা থানার ভিতরে বড় বড় ব্যানারের মধ্যে আমাদের কমিশনার স্যার থেকে ধরে আমার নাম্বার পর্যন্ত দেয়া আছে এসি ডেবরা। যদি আমার পুলিশের কোনো আচরণ আপনাদেরকে কষ্ট দেয়, পুলিশের কোনো আচরণ অন্যায় অসঙ্গতপূর্ণ হয়, ডেফিনেটলি আমাকে ফোন করে জানাবেন, নয়তো যাত্রাবাড়ি থানার 3 তলায় চলে আসবেন, বাকিটা আমি দেখবো। আমার অফিসার ইনচার্জ এবং আমার ইন্সপেক্টর অপারেশন দুইজনই বলেছেন যে মাদক সেবী, মাদক ব্যবসায়ীদের সম্পর্কিত আপনাদের কাছে কোনো তথ্য থাকলে আপনারা সেটি আমাদেরকে জানাবেন, আমরা ব্যবস্থা নিব। আগে হতো কি, ওই যে মুরব্বীরা যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, একটা ছেলে যখন হাতে সিগারেট ধরাতো, ইয়াং একটা ছেলে, মুরব্বীকে দেখে সিগারেটটা ফেলে দিয়ে উল্টা পথে দৌড় মারতো বা হেঁটে চলে যেত। এখন এগুলা দেখেন? এখন কিন্তু দেখেন না। এখন ছেলেটা ফুকতে ফুকতে সামনে দিয়ে চলে যায়। কেন করে এটা বলেন তো? আগে একটা মুরব্বী দেখলে বলতো, এই তুই অমুকের বলা না, এদিকে আয়, তোর এত বড় সাহস। এখন মুরব্বীরাও ডাকে না, এখন ওরাও উল্টা দিক দিয়ে চলে যায় না। এটা মানে হচ্ছে সামাজিক যে বন্ধনগুলো, এগুলো আস্তে আস্তে আলগা এবং হালকা হয়ে যাচ্ছে। এটার মানে হচ্ছে পরিবারের যে বাবা মা, তিনি তার সন্তানের গ্রিপটা তার হাতে রাখতে পারেন নাই, তিনি তার সন্তানকে সঠিক অনুশাসনটা দিতে পারেন নাই। আপনি যদি আপনার ছেলেকে বলেন যে মাগরিবের আজানের আগে তোকে বাসায় এসে ঢুকতে হবে, না ঢুকলে তুই বাসায় ঢুকতে পারবি না, আপনার ছেলের তো এত ক্ষমতা থাকার কথা না। 8টা 9টা 10টা পর্যন্ত বন্ধু বান্ধব নিয়ে বাইরে থাকবে, আর বাইরে মিশতে মিশতেই একটা ছেলে খারাপ হয়ে যায়। 16 বছর বয়সে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরে সুন্দর করে বলে দেন, ঠিক আছে তোমাকে একটা স্মার্টফোন গিফট করব। কেন স্মার্টফোন দিতে হবে? 16 বছরের একটা বাচ্চাকে কেন মোবাইল দিতে হবে? মোবাইল যে দিলেনই, স্মার্টফোন দিলেন, সেই স্মার্টফোন দিয়ে ফেসবুক ইউজ করে, ইনস্টাগ্রাম ইউজ করে, টুইটার ইউজ করে। ইউ পিপল হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট থিং। আপনারা জানেনই না এগুলা কি। ওগুলা দিয়ে দিয়ে কার কার সাথে যোগাযোগ করতেছে, কার সাথে নষ্টামি করতেছে, ইউ নেভার নো। আপনি জানেনই না। তারপরে আপনার ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে। এরপর আপনি বলেন হায় 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 চলে গেল। অমুকের 12 বছরের 13 বছরের মেয়েকে নিয়ে আপনার ছেলে ভেগে চলে গেছে। তারপরে আমাদের কাছে মামলা আসে, অপহরণ মামলা নিয়ে আমরা, আপনার ছেলে যে বয়সে ক্লাস 8-9 পড়াশোনা করবে, সেই ছেলে আপনার ছেলে হয়ে যায় হাজতি মামলার আসামি। এটা কি চান আপনাদের ছেলে মেয়েদের সাথে হোক? এটাও খুব আস্তে আস্তে করে মাত্র 5-6 জন না বলেছে, বাকি সবাই চায় তাদের ছেলে মেয়েদের সাথে এটা হোক। আপনারা কি চান? তো আচ্ছা, এবার একটু ভয় পেয়ে গেছে, এবার সবাই মিলে বলছে যে না চাই না। আচ্ছা, এনিওয়ে দিস ইজ নট দ্য থিং। আমি কথা বলছি আপনাদেরকে সচেতন করবার জন্য। সামাজিক ভাবে আপনার ছেলেকে এটা শেখানো আপনার দায়িত্ব। বড় একজন মানুষ যখন বাসায় আসবে, তাকে সালাম দিতে হবে। গেস্ট আসলে তাদের সাথে সুন্দর জেস্টার নিয়ে উপস্থিত হতে হবে। বাইরে কোনো বয়স্ক লোককে দেখলে সালাম দিতে হবে। আপনাকে অনুশাসনে রাখতে হবে, পড়াশোনা ঠিক মতো করতে হবে, বন্ধুর মতো আচরণ করতে হবে, কিন্তু একদম ছেড়ে দেওয়া যাবে না। তাকে প্রয়োজনে মারধরও করতে হবে। ইসলাম কিন্তু সেটাকে সাপোর্ট করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কথাবার্তা না শুনলে পিটানির কথা বলছে, ওটা অবশ্য নামাজের কথার সাথে মিলিয়ে বলেছে। তো এই অনুশাসনগুলো আপনার ছেলেকে দিলে একটু খেয়াল রাখবেন যে স্মোক করে কিনা, সিগারেট টিগারেট খায় কিনা। গন্ধ টন্ধ শুনলেই বুঝে যাবেন। এখনকার পলাপান চালাক আছে, এরা আবার সিগারেট খেয়ে আবার চকলেট খেয়ে যায়, চুইংগাম খেয়ে যায়, তাদের গন্ধ দূর হয়ে যায়। ছেলের আচার আচরণ দেখলে মা সবচেয়ে আগে গেলে বুঝতে পারে। মাকে, আপনার ওয়াইফকে বলবেন একটু সচেতন থাকবার জন্য। নিরাপদ সড়ক চাইয়ের আন্দোলন যেটা আপনারা চাচ্ছেন, আপনাদের সাথে সম্পূর্ণ একমত পোষণ করি, কিন্তু এটি এককভাবে নিরসন কখনোই সম্ভব নয়। আপনি যদি মনে করেন রাষ্ট্রযন্ত্র, সরকার এটা একা সমাধান করে দিবে, আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। আপনাকে সচেতন হতে হবে। শরীর আপনার যে ফুটওভার ব্রিজটা আছে না, ওই ফুটওভার ব্রিজের সামনে গিয়ে দেখেন কয়জন ওই ফুটওভার ব্রিজটা ব্যবহার করে। সব নিচ দিয়ে যায়, সব নিচ দিয়ে যায়। ইভেন যেখান দিয়ে, আমি তো সেদিন হতভাগ হয়ে গেলাম, ওই আমাদের মেয়র হাড়ি ফ্লাইওভারে ওঠার সময় যে রাস্তা, বোরখা পরা এক মহিলা, উনি জাল দিয়ে আটকানো, সেই জাল দিয়ে উপরে উঠে আবার এই জাল দিয়ে নেমে, আবার জাল দিয়ে উঠে আবার নেমে তারপরে ওই পারে চলে গেলেন। মানে এটা হচ্ছে আমরা। আপনি চিন্তা করে দেখেন, নিজ দিক দিয়ে যাওয়ার রাস্তা নেই নিউ মার্কেটের ওখানে, সেখান দিয়ে ওই ইসের নিচে একটুখানি গর্ত করে দিচ্ছে। ওই মহিলারা ওই গর্তের ভিতর দিয়ে ঢুকে, মানে এক্সারসাইজ কাকে বলে, ওটার ভিতর দিয়ে পুরুষ নারী
মানে সবাই মিলে একসাথে নিচ দিয়ে যাচ্ছে আসছে। যখন ওই স্কাউটের ছেলে মেয়েদেরকে আমরা নিলাম আমাদের সাথে, যে আমাদের সাথে একটু ট্রাফিক ডিউটি করো, ট্রাফিক ডিউটি করার সময় ওরা জোর করে বলে যে ভাই প্লিজ দয়া করে ফুটওভার ব্রিজ দিয়ে দেন। বলে রাস্তা কি আপনার বাবার? এই রাস্তা আমাদের রাস্তা, আমরা যেখান দিয়ে খুশি সেখান দিয়ে যাবো, আপনারা কেন আমাদেরকে ব্রিজ দিয়ে জোর করে উঠাবেন? এটা হচ্ছি আমরা। তা আপনারা যদি মনে করেন এই আপনারা এইরকম আচরণ ধরে রাখবেন আবার নিরাপদ সড়ক চায়ের স্লোগান দিবেন, হবে না তো। এক ভাই দেখি নিরাপদ সড়ক চায়ের স্লোগান দিচ্ছে, তার নিজের মাথায় হেলমেট নেই, তার গাড়ির কোনো কাগজ নাই, এখন উনি নিরাপদ সড়ক চায়ের স্লোগান দিচ্ছে। এভাবে কি সড়ক নিরাপদ করা যাবে? আপনি নিজে আইনটাকে মানছেন না, আপনার মাথায় হেলমেট নাই, আপনাকে ধরলাম, আপনি বলতেছেন কি ওই যে পাশের জন্য ধরেন না কেন, ওনার মাথায় এত হেলমেট নাই, তাহলে আপনাদের ছাইরা ওরে ধরতে গেলে ও দৌড় মারবে, আপনিও দৌড় মারবেন, কারে ধরবো আমি? আপনি তো কখনোই এইটা বলেন না যে আমি অপরাধ করছি, আমি এটা ঠিক করে নেব। আপনি বলেন যে ওনারটা ধরেন, মানে আপনি আপনার নিজের ভুলটা দেখছেন না। কিন্তু আপনি যে ভুল করেছেন, আপনি আপনার ভুলকে ডিফেন্ড করছেন আরেকজনের ভুল দিয়ে। আপনি তবে হ্যাঁ, ছাত্রদের এই যে নিরাপদ সড়কের আন্দোলনের ফলে একটা দারুণ ব্যাপার আমি দেখেছি, ইদানিং হেলমেট ব্যবহারের প্রবণতা অনেক বেড়েছে এবং পিছনে সেকেন্ড পার্সন যিনি বসেন তিনিও এটা ব্যবহার করেন। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দোজ স্টুডেন্টস হু হ্যাভ ইনিশিয়েটেড দিস প্রোগ্রাম। তো এটা হচ্ছে একটা বিষয়। আর আপনাদের কাছে আসলে খুব বেশি কিছু বলার নেই। আমার কাছে আমি যেটা মনে করি যে বাংলাদেশকে নিয়ে প্রাউড ফিল করার মতো অনেক বিষয় আমাদের কাছে এখন রয়েছে, অনেক বিষয় রয়েছে। আপনারা খুব সচেতন মানুষ, আপনারা জানেন যে কি করতে হবে। সামনে আমাদের একটা চ্যালেঞ্জিং টাইম আছে, আমাদের 23 ডিসেম্বর আমাদের নির্বাচন আসতে যাচ্ছে। সেই সময় আপনাদের রোল প্লে করতে হবে। আপনাদের অনেকেই অনেক কিছু বানচাল করে দেওয়ার জন্য আপনার গোপনে বৈঠক করে নাশকতা সৃষ্টি করতে চাইতে পারে। এরকম কিছু যখন করবে তাৎক্ষণিকভাবে আমাদেরকে জানাবেন, কারণ দেশটা যেমন আপনার, দেশটা যেমন আমার, দেশটা আমাদের সকলের। এটাকে সুন্দর করতে হলে সবাইকে মিলে সুন্দর করতে হবে এবং প্রত্যেকের এই জায়গাতে রোল প্লে করতে হবে। শুধুমাত্র অন্যের ছেলে অপরাধ করেছে সেটাই দেখেন না, নিজের ছেলে অপরাধ করলে দয়া করে সেটা স্বীকার করার মতো সত্য এবং সততা নিজেদের মাঝে রাখবার চেষ্টা করবেন। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার নাম্বারটি আগে আমি আসলে এইভাবে সরাসরি দিয়ে যেতাম, কিন্তু মানুষজন এত পাগল বানায় ফেলে আমাকে, এই জন্য আমি আর এখন সরাসরি নাম্বার দিই না। আমার নাম্বার নিতে চাইলে ডেমরা থানায় যাবেন, ডেমরা থানায় ব্যানারের মধ্যে আমার নাম্বার দেওয়া আছে সুন্দর করে। আর নয়তো যাত্রাবাড়ি থানার আমি 3 তলায় বসি সকাল 10:30 থেকে রাত 11টা পর্যন্ত। এনি টাইম ইউ পিপল আর ওয়েলকাম টু মাই অফিস টু হ্যাভ এ কাপ অফ টি। চায়ের বেশি কিছু খাওয়াতে পারবো না, কারণ আমি ঘুষ